জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকার পর এবার শাহবাগ ও কাকরাইল মোড়েও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনের ৭৬-এর ২৯ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই গণবিজ্ঞপ্তি বহাল থাকবে। শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে গাজীপুরে শিল্প পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। শ্রমিক ভাই বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এই একটা উৎসব আয়োজনে আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ হয়েছে। বিকেলে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই নিয়ে এই মামলায় সাক্ষ্য দিলেন ২৮৭ জন। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ১৭৮ জন। শুনানি ও জামিন আদেশ ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেছেন স্বজনরা। কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। জন সাক্ষীর মধ্যে এই আজকে যারা বিচার প্রার্থী জামিনের দরখাস্ত যাদের আছে তাদের অনেকের নাম আসছে, কয়েকশো আসামি নাম আসছে সাক্ষীতে। কাজেই প্রিভিয়াস মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেটা এই মামলায় আর গুরুত্ব বহন করে না, যেহেতু বর্তমান মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ এসেছে। মাননীয় আদালত নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। এই দাবিটা আমরা ভিকটিম পরিবারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এই মামলায় যারা নিহত হয়েছেন তারা যেমন ভিকটিম, সেই পরিবারগুলো যেমন ভিকটিম, অনেক আসামি, নির্দোষ আসামি যারা খালাস পেয়ে 16 বছর জেলে আছে, যাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণিত হয় নাই, এইরকম প্রায় 256 জন আসামি যাদের 10 বছরের সাজা হয়েছিল, তারাও কিন্তু এই মামলায় ভিকটিম। এবং আমি পরিষ্কার করে বলছি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাক্ষীরা নিরপেক্ষভাবে তারা সাক্ষ্য প্রদান করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। তাদের বেতন হবে পে স্কেলের 10 গ্রেডে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে 10ম গ্রেডে বেতন দিতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের 10 গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী শাসন আমলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন আপিল বিভাগ। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা। এনআইডি সংক্রান্ত পরিপত্র মঙ্গলবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। আর তা না হলে বুধবার থেকে সারা দেশে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। সকালে নির্বাচন কমিশনের সামনে এক কর্মসূচিতে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মনির হোসেন
এই ঘোষণা দেন। এ সময় তারা বলেন, ইসি থেকে সরকারকে চিঠি দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশব্যাপী স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 11টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে কর্মসূচি। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি, এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়। এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোনো নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি। এটা আপনারা যারা ব্যবহার করতে চান, আসেন না আমরা এটাতে শামিল হই। একটাই ডাটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডাটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডাটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় ঢাকায় ফেরেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে প্রিয়জনের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। লাখ লাখ টাকা খরচ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান লিবিয়া ফেরত অভিবাসীরা। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। যেটা খাই তো কোনোদিন মনে করেন লবণ দিত না, কোনোদিন মনে করেন যে খাবারের পার্সেল খুব কম আসতো, যা মনে করেন 3 বছর বা 5 বছরের শিশুরা যেমন খাইতে পারে অতটুকু মনে করেন কোনো মতে বাইসে থাকার মতো আর কি। আমি টোটালি লিবিয়া ছিলাম 5 মাস থেকে 4 মাসে জেল কাটছি। তবে জেলটা এত ভয়ঙ্কর, মানে বলার মতো না। একজন মানুষ 60 কিলো 70 কিলো গেছে, এখন মনে হয় না যে 40 কিলো হইব। কষ্ট তো আর কি, এখানে আমরা তো বাঙালি মানুষ, ভাত খাওয়াতে হয়, এখানে শুধু কবজা দিবে একটা আর মাকরুনা। 90 দিনের মধ্যে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন কয়েকশো নারী। এ সময় নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তি চান বিক্ষোভকারীরা। তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে 6 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এই ক্ষেত্রে শরিয়া আইনের দণ্ডগুলা যথেষ্ট কঠোর। আসলে কঠোরতা অবলম্বন না করলে এই ধরনের পাশবিক এবং এই ধরনের বিভৎস কার্যক্রম কমবে বলে মনে হয় না। নারী ও কন্যা শিশুর প্রতি এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। আগে অ্যাসিড ছোড়ার খুব প্রবণতা ছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে অ্যাসিড নিক্ষেপ যেমন কমেছে, আমরা আশা করব ধর্ষকদের, নারী শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। নাটোর আদালতে এখন টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও একজনকে আটক করায় মানববন্ধন ও বিক্ষোভ করছেন স্থানীয় সাংবাদিকরা। সকাল 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় গণমাধ্যমের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। এছাড়া সিংড়া থানার ওসি ও ইউএনওর প্রত্যাহারের দাবি জানান তারা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দোহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, সকাল 9টায় চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র আদিল এবং অটোরিকশা চালক আল আমিন মারা যান। গুরুতর আহত হয় রিজভি ও তুষি নামের আরও 2 শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন রিজভির মৃত্যু হয়।
নারায়ণগঞ্জে চুরির অভিযোগে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করেছে স্থানীয় জনতা। শহরের চাষাড়া থেকে আটক করে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মারধর করা হয়। বুধবার বিকেলে বিবি রোড থেকে ওই যুবককে ধরে আনেন কয়েকজন যুবক। এরপর শহীদ মিনারের গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা হয়। স্থানীয়দের দাবি, সে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। সন্ধ্যার পর পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সদর মডেল থানার পুলিশ বলেন, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, এভাবে নির্যাতন নয়। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এনআইডির বিষয়ে কথা বলছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরও চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? আমি তো সেইটাই বলছি যে সুরক্ষিত আছে বলেই তো চাইছে। সুরক্ষিত যে না হলে গতকালকে যেটা বলছিলেন যে সরকার চাচ্ছিল যে একটা নির্দিষ্ট অথরিটির আন্ডারে, একটা আমব্রেলার আন্ডারে সমস্ত তথ্য সেবাগুলো নিশ্চিত করার জন্য একটা অথরিটি, স্বাধীন অথরিটি করার কথা। এখন সেই ক্ষেত্রে তো তারা আসলে এনআইডি তথ্যটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য তথ্যগুলো ওই আমব্রেলার আন্ডারে থাকবে। সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের অবস্থানটা কি? নির্বাচন কমিশনের অবস্থানটা ইজ টু প্রিমেচিওর। আমি আপনাকে বললাম যে এ ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিতে পারেন এবং সব মতামতই শ্রদ্ধার সাথে বিবেচনা করাটাই আমাদের কাম্য। এখন কোনো মতামতকে অগ্রিম মতামত হিসেবে আলোচনায় এনে অনাকাঙ্ক্ষিত তথ্য দেওয়া বা অনাকাঙ্ক্ষিত একটা কথা বলা আমার মনে হয় যে আমার সীমাবদ্ধতায় আছে এবং আমি ওটা ব্যক্তিগতভাবে এটাকে খুব একটা পছন্দ করি না। প্রধান, আজকে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন হয়েছে, আপনাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পালন করেছেন এই স্ট্যান্ড ফর এনআইডির ব্যাপারে। এখন আপনার সচিবালয় প্রধান হিসেবে এই যে কর্মসূচি আছে, এই কর্মসূচির ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? আপনার বক্তব্য কি, এমনকি আপনারা এই আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নেবেন? কার্যক্রম বাধাগ্রস্ত হবে? নির্বাচন জায়গা আছে, যে রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরে যে সরকার প্রধানের পক্ষ থেকে একটা বিবৃতি আছে, সেই নির্বাচন ব্যাহত করার ক্ষেত্রে এই আন্দোলনগুলোকে প্রভাব ফেলবে কিনা যদি একটু। আমি মনে করি যে নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। সেই সূত্রে যারা এই আজকে মানববন্ধন করেছেন তারা আমারই সহকর্মী। তারা তাদের বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তাদের দিক থেকে গ্রহণযোগ্য। আর এতে কাজ বাধাগ্রস্ত হবে কিনা এটাকে আমি একটু হালকা করেই বলি। 1 ঘন্টা মানববন্ধন করলে বাড়তি 1 ঘন্টা কাজ করে সেটা পুষিয়ে দেবেন, তাহলে তো মিটে গেল। এখন এটা হালকা করে বলা, সেটা হচ্ছে যে সরকার একটা সিদ্ধান্ত, সেখানে সরকারি কর্মকর্তা রাস্তা নামতে পারেন কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এনআইডি যদি এখান থেকে চলে যায় সেটা আগামী নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, ঐক্যমত কমিশন কিছু সুপারিশ করেছে, ইলেকশন কমিশন সেই সুপারিশের জায়গা থেকে কোনো তাদের মতামত জানাতে যাচ্ছে কিনা, যদি জানাতে যায় কি ধরনের মতামত দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের ব্যাপারে এনআইডির কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা যদি এখান থেকে চলে যায়, এটাই তো প্রশ্ন। আগামী জাতীয় নির্বাচন এনআইডি, এটার সাথে এনআইডি চলে যাবে এটা আমি কেন, এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিব। এনআইডি তো যায়নি, তাহলে এই প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। যদি যায়, যদি হবে, যদি এত যদি কিন্তু অধিকন্তু পর্যাপ্ত, এই শব্দগুলো আমরা কি সরাসরি, আমি ঘুরিয়ে বলার তো কিছু নেই। তো ব্যাপার হচ্ছে যে যারা আন্দোলনটা করছেন এটার কেন প্রেক্ষাপটটা তারা ভালো বলতে পারবেন। আমার কাছে বিষয়টা হচ্ছে এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটা সেইটাই। এখন এনআইডি ইস্যুতে কথা বলছিলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশিদের জন্য উমরা ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি আরব। বর্তমানে মাত্র 10% বাংলাদেশিকে উমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি দূতাবাস। একাধিক হজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছে, উমরা ভিসার চরম সংকটে পবিত্র রমজান মাসে এজেন্সিগুলোতে চলছে হাহাকার। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত টিকিট। যাত্রীর অভাবে আসন খালি রেখেই পরিচালনা করতে হচ্ছে নিয়মিত ফ্লাইট। এদিকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উমরা ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। মক্কায় ভিড় কমানো ও স্থান সংকুলান না হওয়ার কারণে তারা ভিসা ইস্যু
হ্রাস করতে পারে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। গেল 4 মার্চ থেকে সৌদির নুসুক সিস্টেমে ওমরা যাত্রীদের ভিসা মিলছে না। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।